বন্ধন ব্যাংক নামটা শুনলেই আমাদের মাথায় আসে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, মানে একদম সাধারণ মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া। একটা সময় তো বিপ্লবই এনে দিয়েছিল। কিন্তু ভাবুন তো, যে ব্যাংক লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে তুলে আনার স্বপ্ন দেখিয়েছিল, সেই ব্যাংকই আজ নিজেই একটা বড় পরীক্ষার মুখে দাঁড়িয়ে। তো চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটছে এর পেছনে। ব্যাপারটা বেশ অদ্ভুত শোনাচ্ছে, তাই না? যে ব্যাংকে তার সামাজিক মিশনের জন্য সবাই প্রশংসা করত, সেই ব্যাংকের ভেতরেই এখন আর্থিক চাপের নানা চিহ্ন দেখা যাচ্ছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব, যে কিভাবে এত ভালো একটা উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া একটা ব্যাংক এমন একটা চ্যালেঞ্জের মুখে এসে তুলল। যে কোনো গল্পের শুরুটা হয় কিছু সংখ্যা দিয়ে। তো চলুন প্রথমে সেই কঠিন সংখ্যাগুলোই দেখে নিই, যা বন্ধন ব্যাংকের এই সংকটের প্রথম ইঙ্গিত দিয়েছিল। মানে ব্যাংকের ফিনান্সিয়াল পারফরম্যান্স আমাদের ঠিক কী বলছে। দেখুন, যে কোনো ব্যবসার স্বাস্থ্য কেমন তা বোঝার প্রথম উপায় হল তার লাভ বা মুনাফা দেখা। আর ঠিক এই জায়গাতেই বন্ধন ব্যাংকের জন্য প্রথম বিপদ সংকেতটা বেজে ওঠে। তাদের মুনাফায় এমন একটা বড় ধাক্কা লেগেছে, যা কিন্তু সবারই নজর কেড়েছে। -41.8%। ভাবা যায়? এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বিশাল ধাক্কা। মানে মাত্র 1 বছরের মধ্যে প্রফিট প্রায় অর্ধেক হয়ে গেছে। যে কোনো কোম্পানির জন্যই এটা একটা বিরাট চিন্তার কারণ, আর একটা ব্যাংকের জন্য তো বটে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে মুনাফা এতটা কমল কেন? উত্তরটা লুকিয়ে আছে ব্যাংকের একদম মূল ব্যবসায়, মানে ঋণ দেওয়া নেওয়ার প্রক্রিয়ার মধ্যে। যখন ব্যাংক যে ঋণগুলো দেয় সেগুলো ঠিকমতো ফেরত আসে না, তখন সেগুলোকে বলা হয় স্ট্রেসড লোন। আর এই জিনিসটাই ব্যাংকের মুনাফায় সরাসরি আঘাত করেছে। আচ্ছা, পরের ডেটাগুলো বোঝার জন্য এই এনপিএ শব্দটা বোঝা খুব জরুরি। পুরো কথাটা হলো নন পারফর্মিং অ্যাসেট। সোজা বাংলায় বললে এটা এমন একটা লোন যার কিস্তি 90 দিন বা তার বেশি সময় ধরে বাকি পড়েছে। মানে এই টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। এক কথায় এটাকে আমরা ব্যাড লোন বা খেলাপি ঋণ বলতে পারি। এই চার্টটা একবার দেখুন। এখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে বছর বছর ধরে ব্যাংকের মোট ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ, মানে গ্রস এনপিএ রেশিও, বেড়েই চলেছে। এর সোজা মানে হলো ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি, অর্থাৎ ঋণের গুণমান ধীরে ধীরে খারাপ হচ্ছে। তো আমরা দেখলাম যে খেলাপি ঋণ বাড়ছে, কিন্তু প্রশ্ন হলো এই খেলাপি ঋণগুলো আসছে কোথা থেকে? চলুন এবার সমস্যার আরও একটু গভীরে যাওয়া যাক, আর এই বাড়তে থাকা এনপিএর আসল কারণটা খুঁজে বের করি। আর আশ্চর্যের বিষয় হলো, এই সমস্যার উৎস অন্য কোথাও নয়, বরং ব্যাংকের সেই মূল ব্যবসা যা তাকে এত পরিচিতি দিয়েছে, মানে মাইক্রোফিন্যান্স বা ক্ষুদ্র ঋণ। যে ভিতটা ব্যাংকটিকে একসময় এত শক্তিশালী করেছিল, সেই ভিতটাই এখন যেন নড়বড়ে হয়ে গেছে। এই যে চার্টটা দেখছেন, এটা ব্যাংকের নিজস্ব ডেটা। দেখুন, তাদের মোট লোনের প্রায় 45% আসে মাইক্রোফিন্যান্স বা ক্ষুদ্র ঋণ থেকে। তার মানে ব্যাংকের ভালো মন্দ প্রায় অর্ধেকটাই এই একটা সেক্টরের উপর নির্ভর করে আছে। আর এটাই কিন্তু ঝুঁকিটাকে অনেক বাড়িয়ে দিয়েছে। মানে কিছু সরকারি নিয়মকানুন আর লোনের খাতার ভেতরের কিছু চাপের কারণে ব্যাংকের যেটা সবচেয়ে বড় শক্তি ছিল, সেটাই এখন তার দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো সমস্যা তো আমরা দেখলাম, কিন্তু বন্ধন ব্যাংক কি এখন হাত গুটিয়ে বসে আছে? না, একদমই না। চলুন দেখি এই বড় চ্যালেঞ্জটা সামলাতে আর আবার ঘুরে দাঁড়াতে ব্যাংক ঠিক কী পদক্ষেপ নিচ্ছে। বন্ধন ব্যাংকে কামব্যাক স্ট্র্যাটেজিটা মূলত 3টে ভাগে ভাগ করা। প্রথমত, ঋণের মধ্যে ডাইভার্সিটি আনা, মানে শুধু মাইক্রোফিন্যান্সের ওপর ভরসা না করে অন্যান্য লোনের দিকেও নজর দেওয়া। দ্বিতীয়ত, টেকনোলজির ব্যবহার বাড়িয়ে কাস্টমার সার্ভিস আরও ভালো করা। আর তৃতীয়ত, দেশের নতুন নতুন জায়গায় ব্যবসা ছড়িয়ে দিয়ে ঝুঁকিটা কমানো। আর এই ডাইভার্সিফিকেশনের স্ট্র্যাটেজি যে কাজ করছে, তার প্রমাণ কিন্তু আমরা এই ডেটাতেই দেখতে পাচ্ছি। আগের চারটার কথা মনে আছে? দেখুন, মাত্র 1 বছরের মধ্যে মাইক্রোফিন্যান্সের শেয়ার প্রায় 50% থেকে কমে 45.5% নেমে এসেছে। এটা অবশ্যই একটা পজিটিভ সাইন। ব্যাংক তো নিজের দিক থেকে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বাজার কি ভাবছে? মানে যারা এখানে ইনভেস্ট করেছেন বা করতে চান, সেই অ্যানালিস্ট আর ইনভেস্টররা এই ঘুরে দাঁড়ানোর চেষ্টাকে কিভাবে দেখছেন? চলুন এবার সেটা জেনে নেওয়া যাক। এই ব্যাপারটা বোঝার জন্য আমাদের দুটো দিক দেখতে হবে। একদিকে স্টকটার অতীতে পারফরম্যান্স কেমন ছিল, আর অন্যদিকে অ্যানালিস্টরা এর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন। দুটো মিলিয়ে একটা পুরো ছবি পাওয়া যাবে। আচ্ছা, এবার যদি আমরা স্টক পারফরমেন্সের দিকে তাকাই, মানে যারা টাকা লাগিয়েছিলেন তাদের কি অবস্থা? দেখুন, ছবিটা কিন্তু খুব একটা ভালো নয়।
যারা 1 বছর 3 বছর এমনকি 5 বছর ধরেও এই স্টকে বিনিয়োগ করে রেখেছেন তাদের রিটার্ন কিন্তু নেগেটিভ, মানে লাভের মুখ তো দেখেনি, উল্টে লোকসান হয়েছে। আর এটা ইনভেস্টরদের ভরসা একটা বড় ধাক্কা, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো অতীতের পারফরম্যান্স খারাপ হলেও বেশিরভাগ অ্যানালিস্ট কিন্তু ভবিষ্যতের ব্যাপারে বেশ আশাবাদী। তাদের রেটিং একটা অন্যরকম পজিটিভ ছবি তুলে ধরছে যা আগের স্লাইডের ডেটার সাথে ঠিক মিলছে না। এই পজিটিভ মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হল এই কোটটা। 25 জন অ্যানালিস্টের মধ্যে অ্যাভারেজ রেকমেন্ডেশন হল বাই, মানে কিনুন। তার মানে বিশেষজ্ঞরা মনে করছেন যে অতীতের খারাপ সময় কাটিয়ে ব্যাংকটার ঘুরে দাঁড়ানোর ভালো সম্ভাবনা আছে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, বন্ধন ব্যাংক কি তার মূল উদ্দেশ্য আপকা ভালা সবকি ভালাই এই আদর্শটাকে ঠিক রেখে এই আর্থিক চ্যালেঞ্জগুলো পার করে আবার স্থিতিশীল হতে পারবে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।